আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নসিমন সংঘর্ষে ৬ জন নিহত, আহত ৫। পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে, খোঁজা হচ্ছে অর্থ পাচারের যোগসাজশ। গুলশানে আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, ১ জন নিহত, আহত ৭। চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় ১৩ জন ৩ দিন করে রিমান্ডে, কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। ট্রাম্পের বিপক্ষে খোদ রিপাবলিকান অনেক নেতাও, অভিশংসনের প্রক্রিয়া শুরু। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত ১১টার একুশে সংবাদে। সাথে আছি আমি জাবের হোসেন। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসেই শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে: দখল দূষণে বেহাল রাজধানীর ২৬ খাল, উদ্ধারে নেমেছে সিটি কর্পোরেশন, প্রয়োজন আরও লোকবল। ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গা বাজারে ট্রাক চাপায় নসিমনের ৬ যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছে ৫ জন। পুলিশ জানায়, সন্ধ্যায় কয়েকজন নির্মাণ শ্রমিক ইঞ্জিন চালিত নসিমনে ঝিনাইদহের দিকে যাচ্ছিল। এ সময় কুষ্টিয়াগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নসিমনের ৬ যাত্রী নিহত হয়। আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা। পরে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। রাস্তা ভাঙার কারণে এই করিমনটা আপনার নিয়ন্ত্রণ হারায় ফেলে, দিয়ে মাঝখানে চলে যায়। আর ঝিনাইদহ থেকে আসা সেনা কল্যাণের যে ট্রাকটা আসার পরে সঙ্গে সঙ্গে আপনার ধাক্কা লাগায়। ৪ জনকে ফায়ার সার্ভিসের গাড়ি আসে, এরা পরে তুলে নিয়ে গেছে। মহাসড়কে চলাচল অনুপযোগী একটি গাড়িতে করে ১০ জন নির্মাণ শ্রমিক যাচ্ছিলেন এখানে, এবং সেখানে একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে ৬ জন মারা যান। অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচার মামলার আসামি পিকে হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা বড়ালকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ডে নিয়েছে দুদক। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেফতারের পর আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড আবেদন করে দুর্নীতি দমন কমিশন। শুনানি শেষে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত জানাচ্ছেন দীপু সারওয়ার। রিলায়েন্স ফাইন্যান্স ও NRB গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদারের বান্ধবী অবন্তিকা বড়ালকে বুধবার দুপুরে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করে দুদক। দুদক জানায়, ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে পাচারের অভিযোগে গত বছরের ৮ জানুয়ারি পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে কমিশন। তদন্তে অবন্তিকা বড়ালের সম্পৃক্ততা পায় দুদক। গ্রেপ্তারের পর সেগুন বাগিচায় দুদক প্রধান কার্যালয়ে নেওয়া হয় তাকে, পরে পাঠানো হয় আদালতে। তার সম্পর্কে যে তথ্য পাওয়া গেছে সেটি হলো যে পিকে হালদারের টাকা দিয়ে তার নামে ৪,৩৫,০০,০০০ টাকা ধানমন্ডি এলাকায় ৩,০০০ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে। শত শত কোটি টাকা এই অবন্তিকা বড়ালের মাধ্যমে বিভিন্ন জায়গায় হস্তান্তর, রূপান্তর এবং ছদ্মাবরণ করা হচ্ছে, অর্থাৎ মানি লন্ডারিংয়ের অপরাধের সাথে সম্পৃক্ততা থাকায় তাকে গ্রেফতার করে আমরা আজকে তার বিরুদ্ধে তাকে ৩ দিনের রিমান্ড চেয়েছি, এবং বিজ্ঞ আদালত আমাদের শুনানি অন্তে তিনি তাকে কাস্টডিতে দিয়েছেন এবং পরবর্তীতে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এ বছরের ৮ জানুয়ারি কানাডায় পলাতক পিকে হালদারের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে ইন্টারপোল। এর আগে ৫ জানুয়ারি পিকে হালদারের মা লীলাবতী হালদার সহ ২৫ ব্যক্তির দেশ থেকে নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। একই দিন পিকে হালদারের ৭ সহযোগীকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক। দুদক বলছে, পিকে হালদার ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিস লিমিটেড সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের দায়িত্বে থেকে অন্তত ৩,৫০০ কোটি টাকা লোপাট করেছে।
দীপু সারোয়ার, একুশে টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ 24 ঘন্টায় মারা গেছে 14 জন, এর মধ্যে 8 জন নারী। মৃতের সংখ্যা বেড়ে 7,833। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 313তম দিনে দেশের 199টি ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে 15,727। এর মধ্যে শনাক্তের সংখ্যা 890। এ নিয়ে মোট শনাক্ত 5,24,910। নতুন 841 জন সহ সুস্থ হয়েছে 4,69,522। করোনায় দৈনিক সংক্রমণ হার 5.66%। সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 4,336 জন ও কম মৃত্যুর তালিকায় ময়মনসিংহ বিভাগে 183 জন। করোনা ভাইরাস প্রতিরোধী নাকের স্প্রে বঙ্গোসেফ তৈরির দাবি করেছে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর মেডিকেল মেজারমেন্টস BRICM। প্রতিষ্ঠানটির গবেষকরা বলছেন, নাকে মুখে করোনা ভাইরাস থাকলে তা প্রতিরোধে কাজ করবে এই স্প্রে। দাম ধরা হয়েছে 100 টাকা। অনুমোদনের জন্য আগামীকাল বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ BMRC-তে পাঠানো হবে জানিয়েছে BRICM। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট BRICM এবং ঢাকা মেডিকেল কলেজের যৌথ গবেষণায় উদ্ভাবন করা হয়েছে করোনা প্রতিরোধী নাজাল স্প্রে বঙ্গোসেফ। এটা প্রিভেন্টিভ মেজার্স হিসাবে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার একটা সম্ভাবনা রয়েছে। গবেষকরা জানান, মে মাসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত 200 রোগীর ওপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়। ফলাফল আশাব্যঞ্জক। সাধারণত করোনা ভাইরাসটা আমাদের মুখ এবং নাক দিয়ে বা চোখ দিয়ে আমাদের শরীরে প্রবেশ করার সময় তারা নাকের পেছনে এবং মুখের পেছনে ন্যাজোফ্যারিংস বা ওরোফ্যারিংসে কিছুক্ষণ অবস্থান করে। যদি ওই সময়টাতে আমরা স্প্রে দিয়ে দিই, সেখানে নাকে মুখের ভিতরে স্প্রে ব্যবহার করতে পারি, তাহলে সেই ভাইরাসগুলো ধ্বংস হয়। আপনি মাস্ক পিপি পরে তারপরে আপনি ভ্যাকসিন নেন, কোনো কিছু নিষেধ নেই, কিন্তু এটাকে স্ট্রেংথেনিং করবে এবং এটা কার্যকারিতা আরও বাড়াবে। এবং এটা সবাই কেন দিবে? যার হয়নি সে যেন আক্রান্ত না হয়, যার হয়েছে তার যেন ভাইরাল লোডটা কমে, যেহেতু এটা রেডিলি ভাইরাসকে কিল করে বা ডিস্ট্রয় করতে সক্ষম। কোভিড নন কোভিড রোগীদের জন্য বঙ্গোসেফ নাজাল স্প্রে 3 থেকে 4 ঘন্টায় ভাইরাস নির্মূল করবে। এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই জানালেন BRICM মহাপরিচালক। আমি যদি কোভিড হয়ে থাকি, আমার ভাইরাস যাতে আপনাকে অ্যাটাক করতে না পারে বা আপনার মুখে যদি প্রবেশ করেও থাকে, এই লেয়ারটা আপনাকে 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত প্রোটেকশন দিবে, সেটাকে কিল করে ফেলবে। সুতরাং যে নন কোভিড সে ব্যবহার করবে, যে আর্লি স্টেজে আছে সে ব্যবহার করবে, তার ভাইরাল লোডটা কমবে। ভাইরাল লোডটা কমলে হবে যেটা দেহের ভিতরে প্রবেশ করতে পারবে না, আপনার লাং বা অন্যান্য অর্গানগুলোকে এটা অ্যাটাক করতে পারবে না। BMRC এবং ওষুধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদনের পর বাজারে পাওয়া যাবে বঙ্গোসেফ নাজাল স্প্রে 20 ml, যেটা একটা মানুষের 1 মাসের একটা ডোজ। সেটার খরচ পড়বে 100 টাকা। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে বাংলাদেশে করোনা ভাইরাসের 304টি জিনোম সিকোয়েন্সিং ডেটা গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা GISAID-তে জমা দিয়েছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR। সায়েন্স ল্যাবে BCSIR কার্যালয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আফতাব আলী শেখ বলেন, জমা দেয়া করোনা ভাইরাসের জিনোমিক সিকোয়েন্সিং ডেটার মধ্যে 4টির ধরন একেবারেই আলাদা এবং বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ডেটা জমা দিয়েছে BCSIR। গবেষকরা বিভিন্ন হাসপাতালে কাজ করছেন। করোনা মহামারীর সময় তাদের গবেষণার অর্জন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রশংসা পেয়েছে বলে জানান তিনি। করোনা ভাইরাস প্রতিরোধী ভ্যাকসিন ব্যবস্থাপনার জন্য ওপেন সোর্স ভিত্তিক সফটওয়্যার কাস্টমাইজেশন করে অ্যাপ তৈরি করছে ICT বিভাগ। স্বাস্থ্য অধিদপ্তরের MIS ও EPI বিভাগের চাহিদা অনুযায়ী নিজস্ব জনবল দিয়েই বিনামূল্যে অ্যাপটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ভ্যাকসিন পাওয়ার জন্য নিবন্ধন করবেন গ্রহীতারা। অ্যাপ তৈরিতে খরচ না হলেও এটি পরিচালনায় কিছু খরচ যুক্ত হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। স্মৃতি মণ্ডলের আরেকটি রিপোর্ট। করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে অনলাইনে নিবন্ধন করতে হবে নির্দিষ্ট অ্যাপসের মাধ্যমে। ICT বিভাগ নিজস্ব জনবল দিয়ে বিনামূল্যে তৈরি করেছে সেই অ্যাপ। এই অ্যাপে আসবে বিপুল পরিমাণ তথ্য। এগুলো ক্লাউড সার্ভারে হোস্ট করা, জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার যাচাই, 1 বছরে ভ্যাকসিন গ্রহীতাদের কয়েক কোটি SMS করা সহ পরিচালন সংশ্লিষ্ট কাজে খরচ লাগবে।
ক্লাউড হোস্টিংয়ের জন্য আন্তর্জাতিক মানের কোনো ক্লাউড সার্ভার ব্যবহার ছাড়া অন্য সব ধাপেই সম্পন্ন করবে সরকারের বিভিন্ন দপ্তর। এর মধ্যে SMS পাঠাবে টেলিটক, NID ভেরিফিকেশন হবে সংশ্লিষ্ট দপ্তর থেকে, যা কোনোভাবেই অ্যাপ বানানোর সাথে সংশ্লিষ্ট নয়। সিটি মন্ত্রণালয় এটা ফ্রিতে করে দেবে। হ্যাঁ, আর হয়তো বা মেইনটেনেন্সের জন্য টাকা তো লাগতেই পারে, SMS এর একটা খরচ আছে। জাতীয় পর্যায়ে ব্যবহারের জন্য একটি অ্যাপ তৈরি ও ব্যবস্থাপনার খরচ প্রস্তাব চাওয়া হয়েছিল বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। খরচের আকার বেশি হওয়ায় বিনামূল্যে ICT বিভাগকে অ্যাপ তৈরি করে দেওয়ার সিদ্ধান্ত আসে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। স্মৃতিমণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানীর গুলশানে বিস্ফোরণে একজন নিহত হয়েছেন, আহত হন আরও 7 জন। বিস্ফোরণে তছনছ হয়ে গেছে নিচতলার সংযুক্ত আরব আমিরাতের ভিসা সেন্টার। প্রাথমিক ধারণা অনুযায়ী এসি বিস্ফোরণের কথা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানীর গুলশান 2-এ একটি 14তলা ভবনের নিচতলায় দুবাই ভিসা সেন্টার, আর এসির মেরামতে কাজে নিয়োজিত ছিলেন বেশ কয়েকজন। দুপুর 1:45টার দিকে বিকট শব্দে কেঁপে ওঠে ভবনটি। তখনই নিচতলার ভিসা সেন্টারটি লণ্ডভণ্ড হয়ে যায়। একটা খুব বিকট সাউন্ড পায় অফিসের মধ্যে, এবং তারপরে দেখলাম উপরে থেকে আমাদের সিলিং যেগুলো ছিল, ফল সিলিং, এগুলো সব ভেঙে পড়তেছে। এর মধ্যে যারা আমরা রেস্কিউ করতে পারছি ওই সময় ইনস্ট্যান্ট কয়েকজন চলে আসছি। তার একটু পরেই বাকি যে স্টাফগুলো ছিল তারা সবাই বের হয়ে আসছে। ভিতরে ফায়ার অ্যালার্ম বাজার সাথে সাথে আমরা সবাই দৌড় দিয়ে বের হয়ে আছি আর কি। এটুকু এর ভিতরে বাইরে দেখতেছি ধোয়া। পরে বিস্ফোরণে নিহত টেকনিশিয়ান আজিজুল হকের মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করে গুলশান বিভাগের ডিসি জানান, এসির বিস্ফোরণে এই হতাহত বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। এসির যে ছিল সিলিন্ডারের যে লিকেজ ছিল সেটা সারানোর জন্য তারা চেষ্টা করছিল, এবং আমরা যতটুকু বুঝতে পেরেছি, অনুভব করতে পেরেছি যে তারা নিশ্চয়ই কোনো ওয়েল্ডিংয়ের কাজ করে এটা রিপেয়ার করা এই ধরনের কোনো একটা পদক্ষেপ নিচ্ছিল, এবং এর এক পর্যায়ে এখানে প্রচণ্ডভাবে বিস্ফোরণ হয়। এবং এই বিস্ফোরণের কারণে যেহেতু ওই আউটডোর এবং ইনডোর এটা হচ্ছে একটা চ্যানেলাইজ করা, এবং ওখানে বিস্ফোরণ এখানে এসে নিচে এটা আঁচ লাগে, এবং এই আঁচের কারণে কিন্তু নিচে এই ধরনের বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে অপরাধ তদন্ত বিভাগ CID। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। চতুর্থ ধাপে 56টি পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই সভায় প্রার্থীদের যোগ্যতা জনপ্রিয়তা যাচাই করে দেয়া হয় মনোনয়নপ্রাপ্তরা দলের ধানমন্ডির কার্যালয় থেকে সভানেত্রী শেখ হাসিনার সই করা মনোনয়ন ফর্ম সংগ্রহ করবেন। তারাই পাবেন মেয়র পদে নৌকা প্রতীক। চতুর্থ দফা পৌরসভা নির্বাচনে 17 জানুয়ারি মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। 14 ফেব্রুয়ারি হবে ভোট গ্রহণ। চট্টগ্রামে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের পর 13 জনকে আসামি করে মামলা হয়েছে। আদালত তাদের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন। এদিকে ঘটনার পর কঠোর অবস্থানে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নির্বাচন কমিশনও নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে কঠোর অবস্থানে যাচ্ছে। চট্টগ্রাম থেকে শিউলি শবনমের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। মঙ্গলবার রাতে নগরীর পাঠানটুলি এলাকায় নির্বাচনী সংঘাতে প্রাণহানির পর পুলিশের অভিযানে গ্রেফতার হয় 26 জন। এদের মধ্যে 13 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। যে কোনো লোক এই নির্বাচনকে কেন্দ্র করে ফৌজদারি অপরাধে যুক্ত হবে বা লিপ্ত হবে তার বিরুদ্ধে আইনের সর্বোচ্চ প্রয়োগ আমরা করছি এবং এটি চলতে থাকবে। বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে আসামিদের হাজির করা হয়। পুলিশ 10 দিন করে রিমান্ড আবেদন করলে আদালত প্রধান আসামি আব্দুল কাদের সহ 13 জনের 3 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালত আসামিদের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন এলাকাবাসী। দাবি করেছেন অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনার। অবশ্যই বিচার উচিত, এমন সাথে সাথে যাদের কাছে অবৈধ অস্ত্র আছে অস্ত্র উদ্ধার করা উচিত। মানুষ হত্যা করা তো কোনো রাজনীতি দলের কোনো প্রভাব না। নির্বাচনে একই রাজনৈতিক দলের একাধিক প্রার্থী থাকায় সংঘাত সৃষ্টির আশঙ্কা বেড়েছে বলে মনে করছেন বিশিষ্ট নাগরিকরা। নির্বাচনের শক্তিশালী প্রতিবাদমুখর বিরোধী দলের অনুপস্থিতির কারণে নিজেদের মধ্যে যারা আগে ফ্রাঙ্কেনস্টাইন বানিয়েছে যাদেরকে, তারাই আজকে নিজেদের ক্ষতির কারণ, নিজেদের কর্মীদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রার্থীদের বিরোধপূর্ণ অবস্থান সামলাতে সংঘাতপ্রবণ এলাকাগুলোতে কঠোর পদক্ষেপের নির্দেশনা দিয়েছেন রিটার্নিং অফিসার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর যেখানে সমান শক্তি নিয়ে থাকে সেখানে একটু উত্তেজনা থাকে, সে বিষয়গুলো আমরা মনিটরিং করছি। আগামী 27 জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে 7 জন মেয়র প্রার্থী আর 230 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন কাউন্সিলর পদে। সমর ইসলাম,
একুশে টেলিভিশন। যুক্তরাষ্ট্র প্রসঙ্গ। মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রক্রিয়া কিভাবে পরিচালনা করা হবে তার উপর বিতর্ক ও ভোটাভুটি হয়েছে। এরপর শুরু মূল ধাপ, যেখানে সিদ্ধান্ত নেওয়া হবে ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না। তবে এরই মধ্যে প্রথম সেশনে ট্রাম্পের বিপক্ষে অবস্থান নিয়েছেন খোদ তার দলেরই অনেক নেতা। আরও জানাচ্ছেন দুলি মল্লিক। ক্যাপিটল হিলে হামলার পর সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ ও অভিশংসন ইস্যুতে উত্তাল মার্কিন রাজনীতি। ডেমোক্র্যাটদের আনা 25তম সংশোধনী প্রয়োগের প্রস্তাবটি প্রত্যাখ্যান করেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। চিঠি দিয়ে তিনি স্পিকার ন্যান্সি পেলোসিকে জানিয়েছেন এটি জাতির স্বার্থ ভালোভাবে রক্ষা করবে না এবং সংবিধানের সাথে সামঞ্জস্যপূর্ণ হবে না। প্রস্তাব নাকচ হওয়ার পর প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। ডেমোক্র্যাট নেতৃত্বাধীন কংগ্রেসের নিম্নকক্ষে প্রথমে অভিশংসন প্রক্রিয়া পরিচালনার উপর বিতর্ক চলে। খোদ ট্রাম্পের দলের নেতারাই অনেকেই ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর পক্ষে অবস্থান নেন। পরে অভিশংসন প্রক্রিয়া কিভাবে পরিচালনা করা হবে তার সংখ্যাগরিষ্ঠ ভোটে পাশ হয়। তবে শেষ পর্যন্ত ট্রাম্পকে অভিশংসন করা হবে কি হবে না তা এখনো নির্ভর করছে এই সেশনের শেষ ধাপে চূড়ান্ত ভোটের ফলাফলে। যদিও ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে বরাবরই সহজে পাশ হয়ে যায় বিষয়টি। অন্যদিকে এ নিয়ে গলা চড়িয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলছেন অভিশংসনের প্রস্তাব দেশের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনবে এবং ব্যাপক ক্ষোভ তৈরি করবে। এর প্রস্তাবকে তিনি হাস্যকর বলেও উড়িয়ে দিয়েছেন। দুলি মল্লিক, একুশে টেলিভিশন। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। টিকার অ্যাপস নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান তথ্যমন্ত্রীর। ভ্যাকসিন কেনায় অনিয়মের অভিযোগ ফখরুলের। আত্মসমর্পণ করবে 9 জঙ্গি, কাউন্সেলিংয়ে ফিরে আনা হয়েছে স্বাভাবিক জীবনে। আবার আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে। করোনা টিকার অ্যাপ নিয়ে যাতে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানো হয় সেজন্য গণমাধ্যমকে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, টিকার অ্যাপ নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে। অনুষ্ঠানে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সাংগঠনিক সচিব KM শহীদুল্লাহ শিশুদের বঙ্গবন্ধুর আদর্শ থেকে শিক্ষা নিয়ে গড়ে ওঠার আহ্বান জানান। এ সময় তরুণ প্রজন্মকে সব সহযোগিতার আশ্বাস দেন ICT প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য যে অ্যাপস, সেটির ক্রয় নিয়ে বা সেটির খরচ নিয়ে কয়েকটি সংবাদ মাধ্যমে ভুল অসত্য সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি সব গণমাধ্যমের প্রতি অনুরোধ জানাবো, কোনো দায়িত্বশীল গণমাধ্যম যদি ভুল অসত্য সংবাদ পরিবেশন করে তাহলে সেই গণমাধ্যমের দায়িত্বশীলতা খর্ব হয়। করোনার টিকা কেনা নিয়ে অনিয়ম দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেন তিনি। আরো কি করে লুটপাট করবেন, এখন ভ্যাকসিন আমদানির মধ্য দিয়ে সেই লুটপাটের ষড়যন্ত্র করছে। আজকে যেখানে আপনার ভারতে বিক্রি করছে 2 টাকা 40 করে, সেখানে আপনার 5 টাকা করে বাংলাদেশের মানুষের কাছে। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ বলেই পৌরসভা নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে হচ্ছে বলেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। সাভার উপজেলা পরিষদ হলরুমে আইন শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় অংশ নেন CEC। পরে সাংবাদিকদের বলেন, বিএনপিকে নির্বাচনে আস্থায় ফেরানোর চেষ্টা করছে কমিশন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের যে কোনো দেশে সাধারণ নির্বাচনে যে দল হেরে যায় তারা কারচুপির অভিযোগ আনে। বর্তমানে বাংলাদেশে কোনো নির্বাচনে অনিয়ম হচ্ছে না বলেও দাবি করেন CEC। আমরা তাদেরকে আস্থা আনার চেষ্টা করি। আমরা অনুরোধ করবো আপনাদের মাধ্যমে আমাদের উপর আস্থা রাখুন, আমরা নিরপেক্ষ নির্বাচন করি এবং আমরা পরীক্ষা করে দেখুন যে নির্বাচন হয়। জঙ্গি সংগঠনের 9 সদস্য আগামীকাল বৃহস্পতিবার আত্মসমর্পণ করবে। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সারওয়ার জানিয়েছেন, মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও আলেম ওলামাদের মাধ্যমে জঙ্গিবাদের কুফল সম্পর্কে অবহিত করে তাদের স্বাভাবিক জীবনে ফিরে আনা হয়েছে। পুনর্বাসনেরও ব্যবস্থা করা হয়েছে।
রাসেল খানের রিপোর্ট। হলি আর্টিজানের ভয়াবহ হামলার পর রাষ্ট্রীয় ও সামাজিক হিসেব নিকেশ পাল্টে যায়। গত 5 বছরে জঙ্গিবাদ মোকাবেলায় নিজেদের অবস্থান আরও কঠোরভাবে জানান দিয়েছে বাংলাদেশ। মনস্তাত্ত্বিকভাবে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা হয়েছে 9 জঙ্গিকে। র্যাব সদর দপ্তরে সংবাদ সম্মেলনে জানানো হয়, চিকিৎসক দম্পতি, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, চাকরিজীবী সহ বিভিন্ন পেশার 2 জন নারী সহ মোট 9 জন স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে ফিরে আসবেন অন্ধকার জগৎ থেকে। সুশিক্ষিত আলেম, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট, কাউন্সিলর, আমাদের গোয়েন্দা কর্মকর্তা, মোটিভেশন বা প্রেরণা, সামাজিক রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করা হচ্ছে। এই ধরনের একটি ব্যতিক্রমধর্মী ঘটনা খুব একটা হয়নি। জঙ্গিবাদ বিরোধী সংগ্রাম বা আন্দোলন কিংবা ক্যাম্পেইনের এটা একটা নতুন দিগন্ত উন্মোচন করবে। যারা জঙ্গি মতাদর্শে জড়িয়ে যাবার পরও আলোর দিশায় আসছেন, সবাইকে আপন করে নেয়ার অনুরোধ জানিয়েছেন এলিট ফোর্স র্যাব। আমরা অবশ্যই দমন করতে পারি, অপারেশন করে, যুদ্ধের মাধ্যমে, অপারেশনের মাধ্যমে দমন করতে পারি, কিন্তু সমূলে উৎপাটনের জন্য তাদের হৃদয় থেকে এটাকে বের করে আনতে হবে। সেই জন্যই ডিরেডিক্যালাইজেশন বা বিজঙ্গিবাদকরণ যেটাকে বলে, সেটার আমরা অবলম্বন করছি। জলদস্যু বনদস্যুর পর এবার স্বাভাবিক জীবনে ফিরছেন জঙ্গিও। সুস্থ আলোর ধারায়, সুস্থ ধারায়, সমাজের ধারায় ফেরত আনার একটা পদক্ষেপ। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। খালের জায়গা দখল করে যারা অবৈধ স্থাপনা নির্মাণ করেছে তাদের নিজ দায়িত্বে তা অপসারণে আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। সকালে রাজধানীর রূপনগর খাল এবং গোদাখালী খাল পরিদর্শন শেষে তিনি বলেন, যারা অবৈধ দখলদার তাদের বিনা নোটিশে উচ্ছেদ করা হবে। 3.5 কিলোমিটার এই খাল দুটো তুরাগ নদীর সাথে মিশেছে। এর দুপাশ দখলমুক্ত করে হাঁটার জায়গা এবং সাইকেল লেন তৈরির কাজ চলছে এবং বৃক্ষরোপণ করা হচ্ছে। পরে মেয়র মোহাম্মদপুর সলিমুল্লাহ রোডের ঈদগাহ মাঠ এবং কবরস্থান পরিদর্শন করেন। বাউন্ডারি ওয়ালের ভিতরে যদি কারো কোনো স্থাপনা থাকে, আপনারা এটা নিজেরা সরিয়ে নিন। আমরা যখন সরাবো কাউকে কিন্তু জিজ্ঞাসা করব না। এগুলো সব সিএস দাগের মধ্যে অবৈধ স্থাপনাগুলো করা হয়েছে। এই জনগণ আপনাদের 1 জন বা 2 জন বা 10 জনের জন্য আমাদের বাকি 90% জনগণ কষ্ট করতে পারবে না। ওয়াসার কাছ থেকে রাজধানীর 26টি খালের দায়িত্ব নেয়ার পর থেকেই উদ্ধারে নেমেছে ঢাকার 2 সিটি কর্পোরেশন। দখল দূষণে জর্জরিত সবগুলো খালেরই বেহাল দশা। প্রাথমিকভাবে ওয়াসার জনবল দিয়েই খাল উদ্ধার ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে 2 সিটি কর্তৃপক্ষ। তারা বলছে, জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেয়াই এখন সিটি কর্পোরেশনের জন্য বড় চ্যালেঞ্জ। মাহমুদ হাসানের রিপোর্ট। 1988 সাল থেকে রাষ্ট্রপতির আদেশে ঢাকার ড্রেনেজ সিস্টেম ও খাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব পায় ঢাকা ওয়াসা। সেই থেকে 26টি খালও ছিল তাদের দায়িত্বে। তবে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাপে খালের সংখ্যা 50টিরও বেশি। এর মধ্যে নলিখাল, দ্বিগুণ খাল, কল্যাণপুর খাল, মেরুল, ডুমনি কাঁঠালদিয়া, কামরাঙ্গীরচর খাল, বেগুনবাড়ি খাল, মহাখালী খাল, গুলশান খাল, গুল্লার খাল, হাইক্কার খাল অন্যতম। দিনে দিনে দখল দূষণে হারিয়ে গেছে অনেক খাল। তাই নগরীতে অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা, যে কারণে স্ট্রম ওয়াটার ম্যানেজমেন্ট নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। এতদিন ওয়াসার কাছে থাকা 26টি খাল ঘুরে দেখা যায়, কোথাও হয়েছে রিকশার গ্যারেজ, কোথাও গড়ে উঠেছে দোকান, কোথাও আবার বিশাল দালান। দূষণে বিষিয়ে ওঠা অনেক খালের পানি, দুর্গন্ধে দম নেয়াই যেন দায়। তবে দায়িত্ব নেয়ার পর থেকেই উচ্ছেদ অভিযান শুরু করেছে 2 সিটি কর্পোরেশন। আমাদের সম্পত্তি বিভাগ সীমানা নির্ধারণ করবে, ম্যাজিস্ট্রেট ওখানে যাবে, আমাদের যারা সার্ভেয়ার আছে সার্ভেয়াররা সিএস আরএস পর্চা দেখে অরিজিনাল খালের যেটা আছে এই পর্যায়ে সীমানা চিহ্নিতকরণের পরে আমরা এই অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করি। বর্ষায় যাতে রাজধানীর সড়ক আর না ডোবে সেই বিষয়ে 2 সিটি কর্পোরেশনই কাজ করছে বলে জানালেন উত্তর সিটির মেয়র। কোনো খালের পুরোপুরি সবই দখল হয়েছে, কোনো খালের পাটলি দখল হয়েছে, কোনো খাল দখল মুক্ত আছে, কিন্তু ময়লা পরে এটা শেষ হয়ে গিয়েছে। কাজে এক একটা খালের এক এক ধরনের চরিত্র দেখেই কিন্তু আমরা প্রত্যেকটা খালের জন্য আলাদা করে আমরা ফাইল খুলছে বলেছি আমি, এবং ডিফারেন্ট খালের ডিফারেন্ট ধরনের কিন্তু ট্রিটমেন্ট হবে। সমন্বিতভাবে কাজ করলে সাফল্য আসবে বলে জানায় ওয়াসার এমডি। সিটি কর্পোরেশন একটা টোটাল মাস্টার প্ল্যান করে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে সমগ্র
স্টর্ম ওয়াটার ড্রেনেজ ব্যবস্থাপনাটাকে আনবে এবং সেইভাবে ব্যবস্থা করলে নিঃসন্দেহে আগের চাইতে ভালো হওয়া উচিত। জলাবদ্ধতা নিরসনে ২৬টি খাল উদ্ধারের পাশাপাশি পর্যায়ক্রমে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের ম্যাপ অনুযায়ী বাকি খালগুলো উদ্ধার করতে চায় ২ সিটি কর্পোরেশন। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। পুঁজিবাজারে স্থিতি আনতে ২১,০০০ কোটি টাকার তহবিল, সুরক্ষা পাবেন বিনিয়োগকারীরা। বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ১৯,৭২,০০০ ছাড়িয়ে নতুন ধরন ছড়িয়ে পড়েছে ৫০টিরও বেশি দেশে। আবারও রাত ১১টার ২১ সংবাদে। এখন কক্সবাজার থেকেই জাহাজে সেন্ট মার্টিন যেতে পারছেন পর্যটকরা। ৬ ঘন্টার যাত্রাপথে সূর্যাস্ত, পাহাড় এবং সমুদ্র, এই ৩ সৌন্দর্য একসঙ্গে উপভোগ করার সুযোগ হয়েছে পর্যটকদের। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়ার এমন সুযোগ পেয়ে খুশি ভ্রমণ পিপাসুরা। নাচ, গান আর আড্ডায় স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন পৌঁছে যান পর্যটকরা। ওই দিনই ফিরে আসেন তারা। বাকিটা জসিম জুয়েলের রিপোর্টে। সকাল হতে না হতেই জাহাজ ঘাটে মানুষের দীর্ঘ লাইন। উদ্দেশ্য কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাত্রা। ঘড়ির কাঁটায় সকাল ৭টায় ছেড়ে দেয় জাহাজ। এরপর শুরু হয় কক্সবাজার সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজের সমুদ্র ভ্রমণের আনন্দময় যাত্রা। আগে সেন্ট মার্টিন যেতে হলে টেকনাফ যেতে হতো, এখন কক্সবাজার থেকেই সেন্ট মার্টিন যাওয়া যাচ্ছে। প্রতিদিন কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় কর্ণফুলী এক্সপ্রেস। ফিরতি যাত্রা শুরু হয় বিকেল ৩টায়। সমুদ্রের বুক চিরে এগিয়ে চলে কর্ণফুলী এক্সপ্রেস। জাহাজ থেকে দূরে তাকালেই দেখা যায় আকাশ আর সাগরের মিতালি। গন্তব্য সেন্ট মার্টিন। ভ্রমণ পিপাসুদের জন্য এ এক অন্যরকম অনুভূতি। যাত্রাপথে শত শত গাংচিল সঙ্গ দেয় জাহাজ ভর্তি পর্যটকদের। একটা সুন্দর মনোরম পরিবেশ পাইছি। জাহাজের ওপরে পানির ছমছম আওয়াজ, আর জাহাজটা এদিক এদিক করতেছে, সব মিলে আমরা 4 ফ্রেন্ড আসছি, তো ভালোই লাগতেছে। আশা করি সেন্ট মার্টিনকে আরও মজা করব। সব কিছু মিলে অনেক এনজয় করে যাচ্ছি, ভালো লাগছে অনেক। ৫ ঘন্টার যাত্রা, তাই পুরোটা সময় নেচে গেয়ে উদযাপন করে ভ্রমণ পিপাসুরা। এ এক অসাধারণ অভিজ্ঞতা। কক্সবাজার থেকে সরাসরি জাহাজ চালু হয় সড়ক পথের ঝক্কি ও সময় দুটি কমেছে বলে খুশি পর্যটকরা। পুরো সমুদ্রের মাঝখান দিয়ে এত বড় শিপ নিয়ে আগে কখনো সেন্ট মার্টিন যাওয়া হয়নি, সুতরাং আজকের এই অনুভূতিটা খুব ভালো লাগতেছে। খুব সুন্দর লাগছে। ফার্স্ট টাইম যাচ্ছি কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে। এইখানের পরিবেশ সুন্দর, সব কিছু ভালো লাগছে। যাতায়াত ব্যবস্থা আগের থেকে অনেকটা বেটার হয়ে গেছে এবং পরিবেশও অনেক সুন্দর হয়ে গেছে। কর্ণফুলী এক্সপ্রেসের চিফ ইঞ্জিনিয়ার বললেন, যাত্রীদের নিরাপত্তা ও সুরক্ষায় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ম্যাক্সিমাম সেফটি ইকুইপমেন্টগুলো আছে, যেমন নর্মালি আমাদের লাইফ জ্যাকেট থেকে প্রত্যেকটা যাত্রীর জন্য লাইফ জ্যাকেট আছে, লাইফ র্যাফেট অ্যাভেলেবেল, আমাদের 24 পিসেস লাইফ র্যাফেট আছে। সেখানে প্রত্যেকটা লাইফ র্যাফেটে আমাদের দেখা যায় 25% ক্যাপাসিটি। কক্সবাজার থেকে সমুদ্রপথে সেন্ট মার্টিনের দূরত্ব ৯৫ কিলোমিটার। বিষয়টি চিন্তায় রেখেই সেন্ট মার্টিনে ভ্রমণের উদ্যোগ নেওয়া হয়েছে। জসিম জুয়েল, একুশে টেলিভিশন, কক্সবাজার। শিক্ষা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা ও শিক্ষকদের মারধরের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পূর্ব পদুয়া এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। সকালে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে তারা এই দাবি জানান। লোহাগাড়া উপজেলার পদুয়া নাওঘাটা সড়কের মাঝের দোকান এলাকায় আল হেদায়া ইসলামিক একাডেমিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোহাম্মদ জাকারিয়া। বক্তব্য রাখেন পদুয়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আফসার আহমদ, আহত মাদ্রাসার প্রধান শিক্ষক জিয়াবুল হক, যুবলীগ নেতা ইউনুস বাহাদুর, পদুয়া হাকিমিয়া আজিজিয়া মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ মাইনুদ্দিন সহ অনেকে। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ।
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে জমে থাকা অবন্টিত লভ্যাংশ দিয়ে প্রায় ২১,০০০ কোটি টাকার মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড গঠন করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বাজার স্থিতিশীল রাখার মাধ্যমে বিনিয়োগকারীদের সুরক্ষা দিতে এই তহবিল ব্যবহার করা হবে। তহবিলের ব্যবস্থাপনা ও পরিচালনার নীতিমালাও ইতিমধ্যে প্রায় চূড়ান্ত হয়েছে। মেহেদী হাসানের রিপোর্ট। পুঁজিবাজারে তালিকাভুক্ত বেশিরভাগ প্রতিষ্ঠানই বছর শেষে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়ে থাকে। তবে শেয়ার ডিমেট না হওয়া, কোম্পানির সদিচ্ছার অভাব, বিনিয়োগকারীর মৃত্যু, ঠিকানা পরিবর্তন সহ নানা কারণে অনেক ক্ষেত্রে ডিভিডেন্ড ওয়ারেন্ট শেয়ার হোল্ডারদের কাছে পৌঁছায় না, ফলে তা ফেরত আসে সংশ্লিষ্ট কোম্পানির অ্যাকাউন্টে। এমন পরিস্থিতিতে পুনর্গঠিত বিএসসির নতুন কমিশন দায়িত্ব নিয়েই অবন্টিত লভ্যাংশের খোঁজ শুরু করে। কোম্পানিগুলোতে পাঠানো হয় চিঠি। এরই প্রেক্ষিতে এখনো পর্যন্ত প্রায় ২১,০০০ কোটি টাকার অবন্টিত লভ্যাংশের তথ্য পেয়েছে বিএসইসি। এই অর্থেই তৈরি হচ্ছে মার্কেট স্টেবিলাইজেশন ফান্ড, যাকে স্বাগত জানিয়েছেন বাজার সংশ্লিষ্টরা। এই ফান্ডটা বিনিয়োগ করে বিভিন্ন ব্রোকার হাউসের মধ্যে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের মধ্যে বিনিয়োগ করে যে টাকাটা পাওয়া যাবে একটা রিজনেবল ইন্টারেস্টে, তাহলে সেটাও একটা বড় ধরনের ইনকাম হবে। আমি মনে করি এটা একটা সঠিক উদ্যোগ, সমযোগী উদ্যোগ, এবং এটা বাজারকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাবে। এদিকে তহবিলটির ব্যবহার, ব্যবস্থাপনা ও পরিচালনা নীতিমালা তৈরি করেছে বিএসইসি, যা এখন চূড়ান্ত পর্যায়ে। তো আমরা যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডটি তৈরি করছি, সেক্ষেত্রে এই দুটোকেই আমরা সংগ্রহ করব, এবং সেক্ষেত্রে ক্যাশ প্রেক্ষাপট থেকে হয়তোবা ১,০০০ কোটি টাকা হতে পারে, ২-৩ হাজার কোটি টাকা। কিছু কোম্পানি এখনও তাদের অবন্টিত মুনাফার তথ্য দিতে পারেনি। এসব কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিএসইসি। যারা ওই ধরনের প্রতিষ্ঠান আছে তাদের অনেককে আমরা ইতোমধ্যেই আলোচনা করেছি, প্রতিদিন তাদের সাথে আমরা কথাবার্তা বলছি, চেষ্টা করছি তাদের প্রতি সহায়ক ভূমিকা রাখতে। যদি তারা ব্যবসাটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে সেক্ষেত্রে এক ধরনের অবস্থান, যদি না নিয়ে আসতে পারে সেক্ষেত্রে হয়তো আমরা অন্য ধরনের কোনো ব্যবস্থাও নিতে পারি। বড় আকারের নতুন এই তহবিল বাজারে তারল্য প্রবাহ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা বিনিয়োগকারীদের। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। পুঁজিবাজারে মার্জিন ঋণের সুদ হার বেঁধে দিল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি। বুধবার সংবাদ বিজ্ঞপ্তিতে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা জানায়, এখন থেকে পুঁজিবাজারের ঋণদাতা কোনো প্রতিষ্ঠান গ্রাহকের কাছ থেকে ১২% বেশি সুদ নিতে পারবে না। ঋণদাতা ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক তাদের কস্ট অফ ফান্ডের অতিরিক্ত ৩% পর্যন্ত সুদ নিতে পারবে। এই প্রতিষ্ঠানগুলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে ঋণ নিয়ে বিনিয়োগকারীদের দিয়ে থাকে। ব্যাংক ঋণের সুদ হার ৯% হওয়ার পর মার্জিন ঋণের সুদ কমানোর দাবি জানিয়ে আসছিল বিনিয়োগকারীরা। আর এরই সাথে শেষ করছি রাত ১১টার ২১ সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঝিনাইদহের শৈলকুপায় ট্রাক নসিমন সংঘর্ষে ৬ জন নিহত, আহত ৫। পি.কে. হালদারের ঘনিষ্ঠ সহযোগী অবন্তিকা ৩ দিনের রিমান্ডে, খোঁজা হচ্ছে অর্থ পাচারের যোগসাজশ। গুলশানে আমিরাত ভিসা সেন্টারে এসি বিস্ফোরণ, ১ জন নিহত, আহত ৭। চট্টগ্রামে গোলাগুলির ঘটনায় ১৩ জন ৩ দিন করে রিমান্ডে, কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাম্পের বিপক্ষে খোদ রিপাবলিকান দলের অনেক নেতাও, অভিশংসনের প্রক্রিয়া শুরু। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত ১টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।